টিবিএস মার্কেটসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে আছেন ডিএসসি সাবেক পরিচালক, বিএলআই সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমন। ইমন ভাই, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা গত প্রায় 2 মাস ধরে একটা ধীরগতির উত্থান হচ্ছিল শেয়ার বাজারে, যেটাকে আমরা মার্কেট রিকভারি ফেজ বলি। সেখান থেকে হঠাৎ করে গত 1-1.5 সপ্তাহে অনেকটাই সূচক একদম খাড়া, অনেকটা দরপতন হয়েছে। তো বাজারে বিনিয়োগকারীদের মধ্যে একটা প্যানিক দেখা যাচ্ছে। ইমন ভাইয়ের কাছে আমরা জানতে চাইব এগুলো কেন হচ্ছে। ইমন ভাই, পরিস্থিতি তো আপনি নিজেও দেখলেন, আমরা সূচকের চার্টটা দেখলাম। তো কেন আসলে যে গতিতে এগিয়েছে, প্রায় 1 মাস ধরে যতটুক বেড়েছিল ডিএসসির যে প্রধান সূচক ডিএসসি এক্স, সেটা প্রায় 7 দিনেই এটুক হারিয়ে গেছে আর কি। আপনাকে ধন্যবাদ বাবু। আপনারা এই অনুষ্ঠানটি করেন, আমি মনে করি যে বাজারে বিনিয়োগকারী ব্যাপকভাবে উপকৃত হয়, তারা অনেক বিষয় জানতে পারে। তো আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে আমি কিন্তু আগেও আপনাকে বলেছি আমাদের বাজার কিছুটা অস্থির বাজার, বিনিয়োগকারীরা তার চেয়ে বেশি অস্থির। ফলে শেয়ার আসলে গতবার যখন এসেছিলাম বলেছিলাম কিন্তু বাজারের সম্ভাবনা আছে, এবং তারপরে কিন্তু আমরা বাজারটা বড় ধরনের উন্নতি দেখেছি। 300-400 কোটি বা 500 কোটি টাকার ট্রানজ্যাকশন ভলিউম কিন্তু 12-1300 কোটি টাকা দেখেছিলাম। অর্থাৎ একটা উৎসাহ উদ্দীপনা তখন লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু আমাদের বাজারের সমস্যা হচ্ছে কি, বিনিয়োগকারীরা খুব তাড়াতাড়ি কোনো একটি শেয়ারে বিনিয়োগ করে আগ্রহী হয়ে যায় যখনই সে দেখে যে শেয়ারের দামটি বাড়ছে। কিছুদিন পরেই যখন আবার সেই শেয়ারটি স্লো হয়ে যায়, তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চায়। অর্থাৎ আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর চেয়ে ক্ষুদ্র বিনিয়োগ মানে স্বল্পমেয়াদী বিনিয়োগকারীর সংখ্যাটাই বেশি। আমরা যাদেরকে বলি ডে ট্রেডার্স বা ট্রেডার্সের সংখ্যা বেশি। এটার সাইড এফেক্ট তো বাজারে এরকম হবেই। যখনই একটা সম্ভাবনা তৈরি হয় সবাই ঝাঁপিয়ে পড়ে। একটি শেয়ার যখন পরপর 2 দিন 3 দিন বাড়তে থাকে, সেই বাড়ার আশায় কিন্তু বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়ে। তখন সেক্ষেত্রে সেই শেয়ারটির প্রকৃত মূল্য কত, সেটার আসলে অন্যান্য প্যারামিটার যেগুলো আছে পজিটিভ, সেগুলো তাকে পারমিট করছে কিনা, সেগুলি বিচার বিবেচনায় না নিয়ে ওই ঊর্ধ্বগতির দিকেই বিনিয়োগকারী দেখা যায় যেটা বাড়ছে অন্য শেয়ার বিক্রি করে সেগুলোর দাম কমিয়ে দেয় লোকজন। আমরা জানি যে বাজারে টাকার পরিমাণটা সীমিত, বিনিয়োগকারীর টাকার পরিমাণও কিন্তু সীমিত। অর্থাৎ যার পুঁজি ছিল 10 লাখ টাকা, সেটা 10 লাখ টাকা আছে, সে বেড়ে কিন্তু 1 কোটি টাকা হয়নি। ফলে সে যদি অন্য একটি শেয়ার মনে করে যে ভালো হবে, সেটা যখন কিনতে যায় তার হাতে তো টাকা থাকে না, তখন বিকেলবেলা অ্যাডজাস্টমেন্ট করার জন্য তাকে অন্য শেয়ার বিক্রি করতে হয়। এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা, এবং এই রিয়েলিটি থেকে আসলে আমরা বেরোতে পারছি না। অর্থাৎ যখনই 3-4টি শেয়ার খুব ভালো বাড়ছে, আপনি বিকেলে দেখবেন অন্য 4-5টি শেয়ারের দাম পড়ে যাচ্ছে। অর্থাৎ ওইটা অ্যাডজাস্টমেন্ট ওই শেয়ারগুলোতে হচ্ছে। এই জায়গা থেকে আসলে বাজার বেরোতে পারছে না। তো ফলেই যার কারণে কিছুদিন যেটা বাজারটা বাড়লো, প্রায় আমরা বেশ কয়েকটি সেক্টরে একটা বড় ধরনের উল্লম্ফন দেখেছি বা ভালো একটা গ্রোথ দেখেছি। তাহলে সেই গ্রোথের শেয়ারটা কিনতে গেলে টাকাটা কোত্থেকে আসবে? আমরা যদি নেট ইনপুট বাজারে চিন্তা করি, যত টাকা ঢুকেছে যত টাকা বেরিয়ে গেছে, সেই পার্সেন্টেজটা তো খুব একটা আশাপ্রদ না। বিদেশি বিনিয়োগকারীর পার্সেন্টেজটা খুব বেশি কিছু না। ফলে বাজারে নেট ইনপুট যদি বেশি না হয়, শেয়ার যখন দাম বাড়বে, সেটা কিনতে গেলে তো অন্য শেয়ার বিক্রি করা ছাড়া আসলে পথ নেই। এই ইফেক্টটাই বাজারে চলছে আসলে। আচ্ছা, যতটুকু বা যে গতিতে বেড়েছিল, দরপতনের গতিটা যেটাকে আমরা মোমেন্টাম বলি, লুকস অনেক হেভিয়ার। এটা কেন হচ্ছে? এটার উত্তরটা খুব সিম্পল। একটা তো হচ্ছে আপনি ফ্লোর প্রাইসের কথা যদি বলেন, অনেকগুলি শেয়ার কিন্তু ফ্লোর প্রাইস থেকে ছুটে গেছে, যার কারণে কিন্তু বাজারে একটা গতি আমরা দেখতে পেয়েছি। অনেকগুলো শেয়ার ফ্লোর প্রাইস থেকে ছুটে গেছে, এটা সম্ভব যাতা কথা না, এটা বিশাল একটা আশার কথা। ফ্লোর প্রাইস থেকে শেয়ার ছুটে যাচ্ছে, অর্থাৎ যেসব বিনিয়োগকারীরা স্টাক আপ ছিল, যারা শেয়ার বিক্রি করতে পারছিল না, বিনিয়োগকারীরা যাদের বদ্ধ হয়েছিল, তালাবদ্ধ ঘরের মতন আটকে ছিল, সেখান থেকে যখন শেয়ারটা ছুটে যায় তার কিন্তু লিকুইডিটি বাড়ছে। কিন্তু প্রবলেম হচ্ছে ফ্লোর প্রাইসের শেয়ারগুলো বাড়লেও বিনিয়োগকারী যখন নামতে শুরু করে, সে কিন্তু আবার ফ্লোর প্রাইসটা চোখে দেখে, আবার সেই ভয় তার কাজ করে। যার জন্য আমরা বলেছি ফ্লোর প্রাইসের বিপক্ষে আমরা কেন, যে ফ্লোর প্রাইস একটা বড় ধরনের ক্যান্সারের মতন। এই ফ্লোর প্রাইস ছুটে যখন শেয়ারের দাম উঠছে, তারা সবাই আশাবাদী হচ্ছে, কিন্তু যেই সে আশার ভাবটা কেটে যাচ্ছে, সাথে সাথে সব বিনিয়োগকারী ফ্লোর প্রাইসকে আবার দুঃস্বপ্নের মতো চোখে দেখতে পায়। অন্তত 3 ডজন শেয়ার এই যে এই পিক থেকে আপনার আবার নতুন করে ফ্লোর প্রাইসে একটা শেয়ার ধরেন প্রায় 1 সপ্তাহ ধরে তার মূল্যটা উপরে ছিল, কিন্তু আমরা 2 দিনের মধ্যে দেখবেন ফ্লোর প্রাইসে চলে আসে। তখন সে ভয় পায়, যদি আবার ফ্লোর প্রাইস হয়ে যায় আমি তো আবার আটকে যাব। এটা একটা বিগ প্রবলেম। আচ্ছা, আর এমনিতে যে সমস্ত আদার রিজনস, এটা তো আমরা বিহেভিয়ারাল অ্যাসপেক্টগুলো বললাম, তার পাশাপাশি আপনার এই যে পলিটিক্যাল আনসার্টেনিটিজের কথা ইনভেস্টররা বা অ্যানালিস্টরা বলছেন, তার সাথে নতুন কর আইনে কিছু অস্পষ্টতা আছে, এগুলো সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? একটা করে বলি, যদি আমরা প্রথমে যদি আপনার
ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বা পলিটিক্যাল ইকোনমিক ফ্যাক্টরসগুলো নিয়ে কথা বলি। এটার একটা জটিল বিষয়, আর তারপরে তো আমরা সবাই কিন্তু এদেশের মানুষ কম বেশি রাজনীতি সচেতন আমরা, এবং রাজনীতির বাস্তবতার সাথে কিন্তু শেয়ার বাজারের বাস্তবতার একটা অঙ্গাঙ্গী একটা সম্পর্ক আছে। আমরা যদি বেশ কিছুদিনের বৈশ্বিক রাজনৈতিক পরিক্রমাগুলি লক্ষ্য করি বা বিশ্বের বেশ কিছু অবজারভেশন বাংলাদেশ সম্পর্কে দেখতে পাই, এটা আসলে যারা এখানে বড় বিনিয়োগকারী তাদের জন্য কিছু অস্বস্তিকর। দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল, এখানে আমরা তেমন কোনো ধরনের কোনো অনিশ্চয়তা দেখতে এই মুহূর্তে পাচ্ছি না, বা সামনের দিনের নির্বাচনকে ঘিরেও কিন্তু তেমন কোনো ভীতিকর কিছু আমরা এখন দেখি না। কিন্তু বহির্বিশ্বের কিছু কর্মকাণ্ড হয়তো বা কিছু কিছু বিনিয়োগকারীর মনে অজানা আশঙ্কা তৈরি করছে। কারণ আপনাকে মনে রাখতে হবে, এখানে যারা পুঁজি আসলে এখানে খাটায় তারা তো সবাই ধনিক শ্রেণীর মানুষ। ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা আমরা যতই বলি, ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা খুবই কম, তাদের জনসংখ্যাটা বেশি, কিন্তু ক্যাপিটালের একটা ছোট অংশ তাদের তো কম। সেক্ষেত্রে যারা বড় বিনিয়োগকারী তারা এই ধরনের বৈশ্বিক মুভমেন্টে তারা কিছুটা সন্ত্রস্ত হবেই, এটা স্বাভাবিক, এটা আমি হলেও করতাম। তো ফলে এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনের আগে সাধারণত সবসময় বাজার একটু দুর্বল থাকে, এই জন্য কিছু আনসার্টেনিটি কাজ করে। ফলে এখান থেকে বাজারে এখন টাকা ঢোকার চেয়ে টাকা উইথড্রর পরিমাণটা হয়তো বা কিছুটা ব্যালেন্সটা প্রপোর্শনেট না, সেক্ষেত্রে আসলে কিছুটা নেগেটিভ চিত্র আমরা দেখতে পাচ্ছি বাজারে। আচ্ছা, আর এই যে প্রস্তাবিত বাজেট, যেখানে ইটস এ বিগ ফ্রাস্ট্রেশন ফর ক্যাপিটাল মার্কেট পিপল, ইনভেস্টররা খোলাখুলি বলছেন, প্রোগ্রামেও সবাই বলছেন, আপনি কি মনে করেন যে এই বাজেট ক্যাপিটাল মার্কেটকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে? দেখুন, মানে কথা শুনতে খারাপ লাগলেও বলতে হবে, যেখানে সিকিউরিটিজ কমিশন প্রাণপণ চেষ্টা করছে নানা রকম আইনি কাঠামো করে, এবং সবচেয়ে বড় কথা রিসেন্টলি আমরা যে রোড শোগুলি দেখি, বৈশ্বিক পরিক্রমায় বাজারকে নিয়ে যাচ্ছে, সারা বিশ্বে বাজারকে পরিচিত করবার চেষ্টা করছে, সারা বিশ্ব থেকে বিনিয়োগ আনবার চেষ্টা করছে। এটা তো একটা দৃশ্যমান একটা পজিটিভ একটা জিনিস, এটা নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বহির্বিশ্বে বাজারকে পরিচিত করবার চেষ্টা করছি, কিন্তু দেশের ভিতরে একটা আস্ত বাজেটে পুঁজিবাজার সম্পর্কে একটি শব্দ নেই। এটা তো একটা বিনিয়োগকারীর জন্য খুবই ধরনের হতাশার বিষয়। আমরা আশা করি না যে আমাদের শেয়ার বাজার সম্পর্কে পুঁজিবাজার অনেক কিছু দিয়ে দিবে, এটা আমরা কখনোই আশা করি না। তেমন কিছু দেবার মতো অনেক নৈতিক বিষয় থাকলেও অনেক ধরনের কাঠামোগত পরিবর্তনের সুযোগ কিন্তু বাজারে থাকে, কিন্তু আমরা আসলে তা দেখি না। আসলে সবসময় কিন্তু শেয়ার বাজারে কম বেশি বাজেটগুলিতে আমরা যদি গত 5-7 বছর বাজেট দেখি, দু একটি ছোটোখাটো বিষয় ছাড়া শেয়ার বাজার প্রায় কম বেশি উপেক্ষিতই থাকে। আপনি বরঞ্চ বলতে পারেন যে কোনো নেগেটিভ কোনো কিছু শেয়ার বাজারে নেই, না কিছু ত্রুটি সংশোধন হয়েছে, যেমন গত বছর আপনার মিউচুয়াল ফান্ডের যে ডিভিডেন্ড 2বার ট্যাক্স কাটা হচ্ছিল, বরঞ্চ এই কয়েকটা বিষয় আছে, বাট এগুলি বিনিয়োগকারীদের টাচ করেনি, কারণ মিউচুয়াল ফান্ডের বাজার তো ছোট, আর মিউচুয়াল ফান্ড বাজারকে তেমন একটা ইম্প্যাক্ট তৈরি করেন আপনি জানেন। মূল বাজার ইকুইটি মার্কেটের যে সমস্ত এলিমেন্টগুলো, কর্পোরেট ট্যাক্স কমানো বা আমাদের সোর্স ট্যাক্সগুলোকে কমানো কিংবা আমাদের ট্রেডিং ট্যাক্সটা কমানো, এসব ক্ষেত্রে তেমন কোনো আলোকপাত নেই। প্লাস কত পুরো বাজেটটাতে শেয়ার বাজার সম্পর্কে একটি লাইন সেখানে যদি না থাকে, বিনিয়োগকারী মনে করে যে তাদেরকে উপেক্ষা করা হয়েছে, এটা এক ধরনের ফ্রাস্ট্রেশন। এটার কারণে বিনিয়োগকারী কিছুটা নিজেদেরকে উপেজ্য মনে করেছে শেয়ার বাজারে, ফলে সেটা একটা হতাশার কারণ হতে পারে। বড় বড় বিনিয়োগকারী যারা বাজেটকে বৃত্ত করে কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করতে চায়, বাজেটের আগে এক ধরনের উৎসাহ তৈরি হয় কিন্তু বাজারে, মনে করে যে হয়তো ভালো কিছু আসবে। আরেকটা বিষয় আছে কর রেয়াত, যে প্রস্তাবিত নতুন আয়কর আইন, আপনি নিশ্চয়ই এর খসড়াটি দেখেছেন। তো আপনার 15 লাখ টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট এই বছর পর্যন্ত ছিল, যেটা প্রস্তাবিত আইনে 10 লাখ করে দেওয়া হয়েছে। যে এটি কমিয়ে দেওয়াটা কি সমর্থনযোগ্য? আমি তো সেই কথা আপনাকে বলছি যে বাজেটটা তৈরি করবার আগে কিন্তু সবসময় কিন্তু এনবিআর একটা কাজ করে, শেয়ার বাজার স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে, স্টক এক্সচেঞ্জ, ডিবিএ, সিকিউরিটিজ কমিশন, ঢাকা চিটাগং স্টক এক্সচেঞ্জগুলোর সাথে কিন্তু বসে, কিন্তু তারাও কিন্তু কিছু প্রস্তাবনা দেয়। স্টক এক্সচেঞ্জগুলো থেকে একটা প্রস্তাবনা যায়, ব্রোকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা যায়, এই সিকিউরিটিজ কমিশনও কিন্তু নানাভাবে নানা প্রস্তাবনার সাথে জড়িত থাকে, কিন্তু আর কোনো রিফ্লেকশনই যদি শেয়ার বাজারে না থাকে, বরঞ্চ উল্টো এমন কিছু প্রস্তাবনা আসে যেটা বিনিয়োগকারীর জন্য আসলে খুব দুঃখজনক। যেটা আপনি বলেছেন যে কর রেতের ক্ষেত্রে কিছুটা রাশটা টানা হয়েছে, তো এগুলো তো আসলে সবই নেগেটিভ। ফলে পুঁজিবাজারে বাজেট সংক্রান্ত যে উৎসাহ উদ্দীপনাটা, সেটা এবার মার খেয়েছে, তেমন কোনো উৎসাহ সেখানে নেই, সেটার ইম্প্যাক্ট কিন্তু বাজারে আমি কম বেশি দেখতে পাচ্ছি। আরেকটি কনফিউশন আপনার কাছ থেকে আমরা ক্লিয়ার হতে পারি কিনা, আমার ধারণা আপনিও কনফিউজড, যে এই যে প্রস্তাবিত যে আপনার এই কর আইনের বিষয়গুলো, তো এই 30শে জুনে যদি আমি বিনিয়োগ করি, আমি কি তাহলে পুরনো যে নিয়ম, সে নিয়মে আমার কর রেয়াত হবে না নতুন নিয়মে হবে? এটার উত্তরটা কিন্তু আমরা খুব ক্লিয়ারলি পাচ্ছি না কারো কাছে। আপনি বললাম যে শেয়ার বাজার একটা সেন্সিটিভ জায়গা। ধরুন
কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে তার কর সংক্রান্ত একটা বৈষম্য তৈরি হলো, সেটা 10% না 5%, তাদের সাময়িকভাবে প্রোডাক্টের দাম বাড়তে পারে বা কমতে পারে। এটা জাতীয় অর্থনীতি বা ব্যাপক জনসমাজে তার একটা ইম্প্যাক্ট থাকে না। কোনো একটা প্রোডাক্ট হতে কিছু একটা অংশ ব্যবহার করে, কিন্তু শেয়ার বাজারটা মানে সর্বাঙ্গীন একটা বিষয়, এটা দেশের ইকোনমির সাথে জিডিপির সাথে সম্পৃক্ত একটা বিষয়। সেখানে বাজেটে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে তার ইম্প্যাক্ট কিন্তু শেয়ার বাজার রাতারাতি হয়। হঠাৎ করে ইন্ডেক্সের একটা পতন হয়, হঠাৎ করে উৎসাহের পতন হয়, হঠাৎ করে টার্নওভার ফল করে, পুরো ইকোনমিতে একজন ডিস্টারবেন্স তৈরি হয়। মানুষ কিন্তু নেগেটিভ একটা রেসপন্স করে শেয়ার বাজার সম্পর্কে। তো আমি মনে করি বাজেটে শেয়ার বাজার সংক্রান্ত কোনো বক্তব্য দেওয়ার আগে, কোনো নীতি নির্ধারণী পর্যালোচনা করবার আগে কিন্তু অনেক বেশি সচেতন থাকা উচিত। এবার আমরা বাজেটে একটা জিনিস খুব দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে মূলধনী করের ক্ষেত্রে এক ধরনের কথা বলা হয়েছে, প্লাস আপনি যে কর রেয়াতের যে আলোচনা করছেন, এই যে বিষয়টা, এটা আসলে ইন্টারপ্রিটেশনের ধোঁয়াশা ছিল। ইন্টারপ্রিটেশন করে তো আপনারা যখন বাজেট ডিক্লেয়ার করবেন তখনই আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে, কিন্তু সেন্সিটিভ মার্কেট। একমাত্র এই জায়গাতে কিন্তু মূল্যের পরিবর্তন রাতারাতি হয়, মানুষ পুঁজি হারায়, মানুষ এখানে রাতারাতি গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রাতারাতি তার টাকা হারাবার সম্ভাবনা থাকে। অনেকগুলো মার্চেন্ট ব্যাংক এখানে 6 তারিখ বড় পতনের পরে আমরা যখন রাজস্ব বোর্ডের সাথে কথা বললাম, তারা অন রেকর্ড আমাদের বলেছেন যে না, এটা আসলে ওভার থিঙ্কিং, এটা থাকবে। মূলধনী লাভের উপরে ট্যাক্সের বিষয়টা তো অনেক বেশি সেন্সিটিভ, রাইট। তো এই বিষয়ে আলোকপাত করবার আগে তো অনেক বেশি চিন্তার সুযোগ ছিল, কারণ মূলধনী লাভটার উপর ট্যাক্স নেই বলে কিন্তু এই বাজারে অনেকগুলো টাকা এখানে আসে। ধরুন একজন লোক 1 কোটি টাকা বিনিয়োগ করে যে 1 কোটি টাকা লাভ করে, তার উপর যদি সরকার ট্যাক্স আরোপ করে, তাহলে তো এই বাজারে কেউ আসবে না, প্রশ্নই ওঠে না। সেখানে টাকা আনবে কেন এতগুলো ট্যাক্স? সেইখান থেকে মূলধনটাকে আরও বেশি বাড়ানোর জন্য, যখন সে মূলধনী লাভের উপর তার ট্যাক্সটা কম থাকে, তখন সে এইখানে বেশি বিনিয়োগ করতে আগ্রহী হয়। এবং সরকার এটা জেনে বুঝে কিন্তু মূলধনী লাভের উপর ট্যাক্সের পরিমাণটাকে কমিয়ে রেখেছে বা মূলধনী লাভের উপর ট্যাক্সটাকে শূন্য করে রেখেছে। কেন? বাজারকে উৎসাহ দেওয়ার জন্য। আপনি যদি এখানে আবার মূলধনের করের কোনো প্রস্তাবনা আনেন বা এই যাতে কোনো আলোচনাও যদি ট্যাক্সে তৈরি হয়, সঙ্গত করে বিনিয়োগ করে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে এটা নিয়ে শুরু হয়েছে, ততক্ষণ সে নার্ভাস থাকবে, আর যারা বিনিয়োগ করেছিল তারা টাকা তুলে নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। এই একটা জটিল পরিস্থিতি, এবং এই পরিস্থিতি একেবারেই কাম্য ছিল না এবারকার বাজেটের এই বিষয়টা। পরে ক্লারিফিকেশন দেওয়া হচ্ছে, কিন্তু ক্ষতি যাওয়া তো হয়ে যায়, এইসব জায়গায় তো কারেকশন করা মুশকিল। আপনি ক্ষতিটা পোষাবেন করেন, অনেকে তো ভয় বিক্রি করে দিয়েছে, তার ক্ষতি কি আর পোষে দেওয়া যাবে? ওকে, রোজার ঈদের সময় আপনি আমাদের স্টুডিওতে এসেছিলেন, তখন আপনি যে একটু 1 থেকে 2 বছরের জন্য, তখন পরিস্থিতিটা ছিল ভিন্ন, যে সব শেয়ারের দাম খুব কম ছিল, এবং ঠিক আপনার মতো চিন্তা করে যারা ভালো ভালো শেয়ারগুলো পিক করেছিল, তারা হয়তো খুব একটা লোকসানে নাই, হয় ফ্লোরে বা একটু কম বেশি আছে। কিন্তু কিছু শেয়ার যেগুলো অনেক বেড়ে গেছিলো, ডাবল হয়ে গেছে, কিছু শেয়ার 50%, 80%, এমনকি 180-190% গেইন হয়েছিল, এবং এগুলো অনেকে চেস করেছে এত হাই রেটে ফর কুইক গেইনস, এবং তাদের পুঁজি আটকে গেছে। তো তাদের এখন কি করা উচিত? যে আপনি যদি নিজে বিনিয়োগকারী হিসেবে কিছু পুঁজি আপনার আটকে যায়, আপনি কি করতেন? পরিষ্কার করে বলেছি যে আসলে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের চিন্তা যদি মাথায় না থাকে, সাময়িক 5 দিন 7 দিন 10 দিন 1 মাসে 2 মাসের চিন্তা আপনি থাকেন, তাহলে এই বাজারে পুঁজি লাভের চেয়ে পুঁজি হারাবার সম্ভাবনা সবসময় বেশি থাকবে। কারণ এই উঠতি বাজারে যখন আপনি বিনিয়োগ করবেন, আপনার যদি সঠিক পরামর্শ না থাকে, সঠিক সিদ্ধান্ত না থাকে এবং সঠিক অ্যানালাইসিস না থাকে, লাভের সম্ভাবনা সবসময় কিন্তু লাভ করা অনেক কঠিন, লস করা কিন্তু সোজা। আপনি কিনলেন, ফলো করলেন না, দাম পড়ে গেল, আপনি লস করলেন। কিন্তু বুদ্ধি করে শেয়ার কিনে লাভ করার জায়গাটা যদি এত সহজ হতো, তাহলে তো সারা বাজারের দেশের সব টাকা শেয়ার বাজারই থাকতো। এত সহজ না, বিষয়টা অনেক জটিল। ফলে আমাদের মানে আমি যেটা পার্সোনালি বলেছিলাম যে ভালো শেয়ার যেগুলো আপনি 2-3 বছরের প্ল্যান করে শেয়ারটা কিনেন, যেসব ভালো শেয়ারগুলো আছে, যেগুলি ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, যেগুলির মৌলিক ভিত্তি শক্ত, সেগুলি রাতারাতি বাড়েও না। আমি যেসবের জায়গার আপনাকে হাইলাইট করেছিলাম, সেগুলির হয়তো বেড়েছে কম, কিন্তু আপনি পুঁজি কিন্তু হারাননি। আর এই উঠতি বাজারে যারা রাতারাতি প্রায় ধরুন 50%, 60% বা কত 100% দাম বাড়িয়ে শেয়ার কিনেছে, এখন তাদের জায়গার উপরে 30 থেকে 40% নেই। তো টাকা লাভ করা কি বেশি জরুরি, না টাকা পুঁজিটা বাঁচানো বেশি জরুরি? নিশ্চয়ই। আমরা যারা পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আমরা সবসময় এটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আপনার পুঁজিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, বিকজ লাভ, প্রফিট ইজ এ কনসিকুয়েন্স। আপনি যদি বাজারে বেঁচে থাকেন, কখনো না কখনো ভাগ্য সুপ্রসন্ন হবেই, কিন্তু আপনি পুঁজি যদি হারিয়ে ফেলেন, তা ভাগ্য দেবতা তো কখনো আপনার কাছে ধরা দিবে না। আপনি বারবারই দৌড়াবেন, কিন্তু তার দেখা পাবেন না। ওকে, অত্যন্ত মূল্যবান পরামর্শ দিয়েছেন আপনি। তো এই 2023 সাল, আরও 6 মাস আছে, একটা মুদ্রানীতি আসছে, যেটাও অনেকের ভয়ের কারণ, যে এটিও আমি বলতে ভুলে গেছিলাম, যে মুদ্রানীতিতে সুদের হার 7 পার্সেন্টেজ পয়েন্ট যদি বেড়ে যায় স্টক, তখন
ডু ইউ থিঙ্ক যে আপনার এফডিআর বলেন বা এই ট্রেজারি এগুলো এতটাই লুক্রেটিভ রেট দিবে যে কোনো স্টক আর তখন কারো কাছে অ্যাট্রাকটিভ থাকবে না? আসলে মানে অনেক বেশি টিভি টক শো পত্রিকার বাজার সম্পর্কে অনেক আলোচনাও কিন্তু একদিকে পজিটিভ আবার কিছু নেগেটিভ সাইডও আছে। ওকে, আমি যখন বাজারে এসেছি আজ থেকে 25-30 বছরে, তখন কিন্তু দেশে মুদ্রানীতি ছিল। মুদ্রানীতি নিয়ে বাজারে কিন্তু এত বেশি কনসার্ন কেউ ছিল না, বিকজ এখন অনলি অ্যানালিস্ট আছে, বাজারে ফোরকাস্ট করার মার্কেট অ্যাডভাইজার আছে, তারা কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করে। আমি গত 2-4 বছরে দেখেছি প্রত্যেকবারই মুদ্রানীতি নিয়ে কিন্তু বাজারে একটা অস্থিরতা তৈরি হয়। মুদ্রানীতি প্রকাশ করার পর দেখা যায় তেমন কিছুই সেখানে নেই, মানে শেয়ার বাজার সংক্রান্ত এমন কিছু থাকে না মুদ্রানীতিতে না যেটা শেয়ার বাজারকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে। এবারও সেরকম কিছু হবে বলে না, এখানে আমাদের আমি একটা মনে করি না। প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, আপনাকে বলি যে বাজারে আজকে সেল প্রেশার ছিল তাই শেয়ারের দাম কমেছে, এটা হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন। আমাদের আবার তখন তার সাথে ইকোনমিক কোনো রিজন আছে কিনা সেটাকে লিঙ্ক করার চেষ্টা করতে হয়, এবং তখন আমাদের প্রশ্নের উত্তরে অ্যানালিস্টরা বলেন যে মুদ্রানীতি নিয়ে কিছুটা না, ঠিক আছে। টেনশন আছে আর কি। না ঠিক আছে, আমি আপনাকে বলি শুধু পত্রপত্রিকা তো নয়, ডিবি মিডিয়া নয়, আপনি অনলাইন অ্যাক্টিভিস্ট আছে অনেক, আপনি অনলাইনে গেলে দেখবেন যে মুদ্রানীতি আসছে, ভয়ঙ্কর কিছু থাকার সম্ভাবনা ইত্যাকার কিছু যেটা অনাকাঙ্ক্ষিত গুজবও থাকে, মুদ্রানীতি কেউ কেউ ভয়ভীতি ছড়ায়, আবার কিছু কিছু কারসাজি তো বাজারে আসছে, এটা তো অস্বীকার করবার সুযোগ নেই। মুদ্রানীতিকে বৃত্ত করে কিছু কিছু কারসাজি করে তো মাঠে নামে, তারা শেয়ার ইমন বিক্রি ভাই, করে দিয়ে। একটা আমি আপনি কি মনে করেন যে যারা আপনার এই অমূলক ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে তাদেরই সেল প্রেশার ছিল মেইনলি? না, আই থিঙ্ক শুধু যে এটা একমাত্র কারণ। এটা বড় ফান্ডেরই যারা ডমিনেট করতে পারে মার্কেটকে, ট্রেন্ড সেট করতে পারে, তাদের কাছ থেকে সেল প্রেশারটা বেশি আসছে। সেটা তো হবেই। আপনি বাজার যে একটা পর্যায়ে থেকে যেন প্রায় আমরা 200-300 পয়েন্ট আপ পজিশন দেখেছি, টার্নওভারটা যখন 400-500 থেকে 1000-1200 হচ্ছে, আপনাকে বুঝতে হবে যারা শেয়ারগুলো নিচে কিনে রাখছে, বুদ্ধিমান যারা, তারা তো বড় ভলিউমের অপেক্ষা থাকে। যখন 1200-1300 কোটি টাকার ভলিউম হয় তখন শেয়ারটা সে বিক্রি করতে পারে। শেয়ার বিক্রি করা কেনা কিন্তু শেয়ারে খুব সোজা, শেয়ার বাজারে মনে করবেন শেয়ার কেনা কিন্তু খুব সোজা, শেয়ার বিক্রি করা কঠিন। ফলে ভালো ট্রানজ্যাকশন হলে তো শেয়ার বাজারে শেয়ার বিক্রি করা যাবে না। ইট ওয়াজ এ ভেরি স্মার্ট ডেলিভারি। স্মার্ট ডেলিভারি। তো ফলে ওইখানে যখনই আপনার 1200-1300 কোটি ট্রানজ্যাকশন হবে, আপনাকে বুঝতে হবে সেখানে শেয়ারের বায়ারের চেয়ে সেলারের সংখ্যা বেশি হবে। মানে ট্রানজ্যাকশন হয়তো বেঞ্চমার্ক না করে টার্নওভার সবাই বেশি হওয়ার পর যখন কিনতে বাজার যাচ্ছে। পড়ে, এটা তো একটা সিম্পল থিওরি যে শেয়ার সেখানে ডেলিভারি হয়েছে। ফলে বাজার যখনই ট্রানজ্যাকশন বেশি হচ্ছে, বিনিয়োগকারী কিন্তু সতর্ক হওয়া উচিত। অথচ আমরা ক্ষুদ্র বিনিয়োগকৃত বাজারের ট্রানজ্যাকশন ভলিউম দেখলে আরও বেশি উৎসাহী হয়ে যায়, এখানে বোধহয় বিনিয়োগকারী ঢুকছে। পাশাপাশি মুদ্রা রিপিটুপিটের মতোই বড় ভলিউমে যখন ট্রানজ্যাকশন হবে, সেখানে শেয়ারও তো অফলোড হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই ব্যালেন্সে কে জিতবে, সেলার না বায়ার? ছোট বাজার থেকে 500-700 কোটি ভলিউম যখন 1200-1300-তে যাবে, তাহলে বুঝতে হবে সেখানে শেয়ার অফলোড হচ্ছে। এটা হচ্ছে নর্মাল বেসিক মার্কেটের ফেনোমেনন। তো আবার এখন যখন বাজার যখন 1200 কোটি টাকা যখন 500 কোটিতে নেমেছে, তখন বুঝতে হবে 500 নিচে নেমে এসেছে প্রায় 2 মাস পরে। এখানে আবার বুঝতে হবে আপনাকে শেয়ার বিক্রি করার জায়গা নেই। ফলে এখানে বিনিয়োগকারী যারা শেয়ার কিনছে তারা ধীরে ধীরে কিনছে। এটা তো পুরনো থিওরি। ফলে এই ম্যাচিং তো আপনাকে করতে হবে। আপনি যখন বাজারের ক্রাইসিস দেখবেন, যখন দেখবেন যে বাজার ড্রাই, বুঝতে পারবেন যে শেয়ার বিক্রি করা যাচ্ছে না, তখন কেউ না কেউ কিনছে বিনিয়োগকারীরা। সব শেয়ারের ক্ষেত্রে সত্য না, বাট এটা ন্যাচারাল থিওরি, তখন আপনি কিনবেন। আবার বাজার যখন ভলিউম বাড়বে, যখন উৎসাহের মাত্রা বাড়বে, তখন বুঝতে হবে ওই সুযোগে কেউ না কেউ শেয়ার বিক্রি করছে। খুব দ্রুত যদি উৎসাহ অনেক বেড়ে যায়, এটা সুযোগটা বুদ্ধিমানরা কাজে লাগায়। এটা তো সবসময় হবেই। এই বুদ্ধিমান আর নির্বুদ্ধিতার মাঝে তো শেয়ার বাজার, এই লাভ লসের খেলার মধ্যেই তো আমাদের জীবন, তাই না? আপনি মার্জিন লোন ব্যবহার সম্পর্কে আপনার খুব শক্ত সতর্কতা বলেছিলেন আমাদেরকে আগের পর্বে। এখন আপনি এই পরিস্থিতি আমি এখনো আপনাকে বলবো ঋণাত্মক কথাই বলবো, বিকজ যে বাজারে ফ্লোর প্রাইস আছে সেখানে মার্জিন লোনে যাওয়া এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ ধরুন একটা শেয়ার ফ্লোর প্রাইস আছে, সেটা ফান্ডামেন্টালি ওকে, আপনার মার্জিন লোনও সে অ্যালাউ করছে। আপনি ফ্লোর প্রাইস ভেঙে শেয়ারটার দাম কিছু বাড়লো, আপনি ঝাঁপিয়ে পড়ে কিনলেন, কোনো কারণে যদি আবার কোনো কারণে আবার শেয়ারটা ফ্লোর প্রাইস আসে, আপনি সে আটকে যাচ্ছেন, ফলে আপনার সম্পূর্ণ পুঁজিটি আটকাচ্ছে। আপনি কোনো কিছু না করেই কিন্তু লস করবেন। শেয়ার বাজারে লাভ লস থাকবে, আপনার শেয়ার বাজার যদি ফ্রি থাকে আপনি বিক্রি করে বেরোয় গেলেন, লসটা কাভার করলেন, স্টপ লস করে নিলেন। কিন্তু যখন সে ফ্লোর প্রাইসে আটকে যাবে, আপনার পুঁজি তো স্টাক হয়ে গেল, কিন্তু ইন্টারেস্টের ঘড়ি কিন্তু চলছে। ফলে প্রতিদিন আপনি কিন্তু পুঁজি হারাচ্ছেন, কিছু না করেই আপনি পুঁজি হারাবেন। এর চেয়ে দুঃখজনক তার কোনো কিছু নেই। ধরুন আপনার নিজের ইকুইটিতে আপনি শেয়ার কেনা বেচা করছেন উইদাউট মার্জিন, সেক্ষেত্রে ফ্লোর প্রাইসে থাকলেও আপনার পুঁজি লস হচ্ছে না, বসে আছেন। কোনো একদিন ছুটলে আপনি লাভে বিক্রি করবেন বা লসেই বিক্রি করবেন। কিন্তু যখন আপনি মার্জিন লোনে আছেন, আর যদি সেটা ফ্লোর প্রাইসে আটকে যায়, অসহায়ের মতো আপনাকে পুঁজি হারাতে হবে। এর থেকে বাঁচবার কিন্তু কোনো পথ নেই। এই জন্য আমি বলবো যে এই বাজারে স্পেশালি ফ্লোর প্রাইসে, যেখানে এখনও ফ্লোর প্রাইস অ্যাক্টিভ, এখনও ফ্লোর প্রাইসের ব্যাপারে যেহেতু কোনো সিদ্ধান্ত হয় নাই, এখানে মার্জিন লোনে বিনিয়োগ করা তো এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। আচ্ছা,
এখন আরেকটি জিনিস দেখা যাচ্ছে যে এই গত এক সপ্তাহ বা 2 সপ্তাহে যারা বিভিন্ন হাই রেটের শেয়ার থেকে লোকসান করেছেন, দে আর ডেসপারেটলি লুকিং ফর সামথিং নেক্সট, যেটা আপনার এই লসটা পুষিয়ে দেবে। ডু হ্যাভ এনি ফাইন্ডিংস যেটা হেল্প করতে পারে? হ্যাঁ, এটা তো এভাবে বলা যাবে না। যারা লস করেছে সে তো আরেকটা শেয়ার কিনে লাভ করবার চেষ্টাই করবে, এটা শেয়ার বাজারের স্বাভাবিক ধর্ম। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন একবার লসের ধারায় পড়ে যাবেন, সেখান থেকে বাঁচবার জন্য যখন আমরা কি বলি, চোরাবালিতে পড়লে চুপচাপ থাকাই বেশি উত্তম। যত নড়াচড়া করবেন তত কিন্তু আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি। একটা ডুবন্ত মানুষ যত বেশি ঝাপাঝাপি করে সে দ্রুত পানিতে তলিয়ে যায়, এটা হচ্ছে স্বাভাবিক। তো শেয়ার বাজার যখন একবার লস হয়, আপনার সচেতনভাবে পরবর্তী বিনিয়োগটা করা উচিত। আপনি একটি লস থেকে বাঁচার জন্য আমরা কি করি, একটি লসের শেয়ারটা বিক্রি করে আরেকটা উঠতি শেয়ার কিনছি, রিস্কটা নিচ্ছি ডাবল। রাদার আমার শেয়ারটা প্রফিটে বিক্রি করে বরঞ্চ নিচে যেটা কমছে সেটা কিনলে আমার বেঁচে থাকা সেফ সাইডে যাচ্ছি। লাভ যদি নাও করতে পারি, লসের পার্সেন্টেজটার অনেক কমে আসবে। এর মাঝখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি যত দ্রুত লাভ করতে যাবেন তত দ্রুতই লস করার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সো অস্থিরতা আপনাকে লাভ কখনোই দিবে না, কেবল লসই দেখাবে। 23 সালের শেষ নাগাদ বাজার পরিস্থিতি কতটা এক্সপেক্ট করছেন? এটা তো অনেক কঠিন প্রশ্ন, বাট যেহেতু আমরা 23 সালে নির্বাচনের কথা বলছি, 23 সালের শেষে অথবা 24 শুরুতে একটা নির্বাচনের ডামাডোল কিন্তু দেখা যাচ্ছে। সো নির্বাচনকে বৃত্ত করে কিন্তু এক ধরনের সম্ভাবনা তৈরি হয়, স্পেশালি শেয়ার বাজারে কিন্তু বড় ধরনের সম্ভাবনা। বিকজ একটি নির্বাচন, একটি সরকার, বর্তমান সরকার বা নতুন সরকার যেই ফরমেশনে সেটা হোক, একটা সম্ভাবনা তৈরি হয়। তো কিন্তু এক্ষেত্রে যেটা হয়, আবার নির্বাচনকে বৃত্ত করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে আমরা যারা এখানে আছি, আমরা তার অতীত অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো নয়। নির্বাচনকে সামনে রেখে এক ধরনের অজানা অস্থিরতা তৈরি হয়। প্লাস আমরা বাইরের কিছু হস্তক্ষেপ যেতে পারছি যেগুলো আমাদের জন্য কাঙ্ক্ষিত না, যেগুলো আমাদের জন্য আসলে বিব্রতকর। এই সব কিছু মিলে কিন্তু সামনে নির্বাচনের পরিস্থিতি কী হবে এটা সাদামাটা চোখে আমাদের পক্ষে অ্যানালাইসিস করা কঠিন, বা চট করে কিছু বলা কঠিন। কিন্তু এটুকু বলা যায় যে নির্বাচন পরবর্তী পরিস্থিতি আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা 2001-এর নির্বাচনের পর যদি দেখি, আমরা এবার 96 সালের নির্বাচন পর যদি 2001-এর পর দেখি, 2008-9-এর পর যদি দেখি, আমরা বড় বড় উত্থান দেখেছি। তো সেই যদি গ্রাফিক্যাল অ্যানালাইসিস করি, আমরা যদি হিস্ট্রিক্যাল অ্যানালাইসিসটা করি, তাহলে অবশ্যই 24 সাল তো শেয়ার বাজারে বড় ধরনের সম্ভাবনা। তাহলে এই সময় আপনি কোনো মতে বেঁচে থাকবেন পুঁজিটা নিয়ে, অস্থির নয় 4-5টা সময় মাস, 4-5টা মাস একটু দেখি। এই সময় পুঁজিটা না রেখে বেঁচে থাকলে হয়তো বা 24-এর শুরুতে, 23-এর শেষে বা 24-এর শুরুতে একটা বড় ধরনের পুঁজির লাভের সম্ভাবনা থাকবে। ওকে, অ্যান্ড শুড আই স্টিক টু দ্য গুড স্টকস যেগুলো আপনি আপনার ডিলার করে কেনা রাখার চেষ্টা করেন, আর শেয়ার বাজারে লাভ করতে হলে তো এই মার্কেটে কিছু ট্রেন্ডি স্টকে আবার ট্রাই করা উচিত? না, শেয়ার বাজারে লাভ করতে হলে তো ভালো স্টকই থাকতে হবে, এর কোনো অল্টারনেট নেই। আপনি হয়তো বা চলতি শেয়ারে উঠে লাভ করে ফেলতে পারেন, কিন্তু আপনি 3টিতে লাভ করার পরও একটিতে আবার বড় ধরনের লসও করবেন, পুঁজি খুব বেশি আগায় না আসলে। অর্থাৎ এক ধরনের জুয়ার নেশা শেয়ার বাজারে যারা থাকে, যারা কাজটাজে কাজের খপ্পরে পড়ে, যারা রাতারাতি লাভ করতে চায়, তারা পুঁজিটাও রাতারাতি হারায়। কিন্তু যারা আসলে দীর্ঘমেয়াদী শেয়ার, নাম ধরে বলি স্কোয়ার ফার্ম মতো শেয়ার আছে, এখন ফ্লোর প্রাইসে থাকতে পারে, অনেক বিনিয়োগকারী লসও আছে, কিন্তু সে বছর শেষে ডিভিডেন্ড পায়, আর সে পুঁজিটা হারিয়ে যাবে এমন কোনো আশঙ্কাও তার নেই। সাময়িক যন্ত্রণা, কিন্তু এই পুঁজি তার একসময় ফেরত আসবে, সে লাভ করবে। বিকজ কোম্পানি আমরা দৃশ্যমান, কোম্পানির প্রোডাক্ট দৃশ্যমান, কোম্পানিগুলো লাভ করছে। সাময়িক একটা যন্ত্রণার মধ্যে বিনিয়োগকারী আছে, যারা ভীষণটাও দৃশ্যমান এবং তার গ্রোথ আছে। এন্টারপ্রেনাররা সৎ, এন্টারপ্রেনাররা ভালো, আমি স্কোয়ার ফার্মার কথা বলছি, তাদের ভিতরে কোনো ধরনের গোলমাল আমরা কখনোই লক্ষ্য করি না। তারা বাজার থেকে টাকা উত্তোলন করতে চায় না, বিনিয়োগকারী প্রতারিত করতে চায় না। তাহলে এই শেয়ারটা একটা স্যাম্পল উদাহরণের কথা বলছি, তাহলে টুডে আপনি লাভ করবেন। কিন্তু অন্য শেয়ারগুলোর সম্পর্কে আপনি নিশ্চিত না, আপনার ব্যালেন্স শিটটা কি স্টেবল থাকবে কিনা, আজকে যে ইপিএস শো করছে কালকে সেটা শো করবে কিনা, বা ইপিএস এর গ্রোথ প্যাটার্নটা প্রপার থাকবে কিনা, আপনি তো জানেন না। কিন্তু ওইসব কোম্পানিগুলোর আপনি ইপিএস এর যদি লাস্ট 10 বছরের দেখেন, দের ইজ এ ট্রেন্ড, দের ইজ এ গ্রোথ প্যাটার্ন, এটা কখনোই ডাউনসাইড না, এটা ওরা আপসাইডে আছে। ফলে সাময়িক যন্ত্রণা যাই থাক, আপনার পুঁজি হারানোর সম্ভাবনা খুবই কম। এক্স্যাক্টলি, অত্যন্ত মূল্যবান পরামর্শ ইমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, মিনহাজ মান্নান ইমন ভাই দীর্ঘদিনের অভিজ্ঞতা তার পুঁজিবাজারে, তিনি একজন বিচক্ষণ বিনিয়োগকারী। তিনি আমাদের বলছিলেন বাজার কেন তার গতি হারালো, ছন্দপতন হলো, যখন খুব দ্রুত বাড়তে থাকা শেয়ারগুলোকে সাধারণ মানুষ চেজ করে, যারা বুদ্ধিমান তারা তখন এই সুযোগটা কাজে লাগান, এবং এতে দোষের কিছু নেই, এটি বাজারের ধর্ম। পুঁজিটা, নিজের পুঁজি প্রোটেক্ট করাটাই হচ্ছে এখনকার সময়ে 1 নম্বর কাজ।
এবং পুঁজি থাকলে হয়তো 24 সাল নির্বাচন পরবর্তী সময়ে বাজারে যদি বড় কোনো উত্থান হয় সেটি আপনি কাজে লাগাতে পারবেন। আর পুঁজি যদি আটকে যায় কোথাও সেটি নিশ্চয়ই দুঃখের কারণ। পরে পর্বে দেখা হচ্ছে।